অন্তর্ধানের 5 মাস পর প্রকাশ্যে মোস্তফা খামেনির ভিডিও তোলপাড় ফেলে মুহূর্তেই ভাইরাল। দূর হচ্ছে কি অস্তিত্ব নিয়ে সন্দেহ? আমেরিকার সামরিক দম্ভ গুড়িয়ে দিতে ইরানের কৌশলী চাল, ক্ষতিপূরণের দাবি সহ তেহরানের 6 শর্তে ফেসে যাচ্ছে কি ওয়াশিংটন? আমেরিকাকে বাদ রেখে নিজেদের নিরাপত্তা চুক্তি করল সৌদি, পাকিস্তান ও তুরস্ক। এর মধ্য দিয়ে কি মার্কিন সাম্রাজ্যবাদের কবর হলো? এবার ইউরোপের দেশগুলোতে হামলার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, দাবি মার্কিন গোয়েন্দাদের। আরও যুদ্ধ কি আসছে? শুধু একটি ভিডিও প্রকাশ, তাতেই যেন পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো তোলপাড় ফেলে দিয়েছে ইরান। ভিডিওটি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন তার ছেলে মোস্তফা খামেনি। ওই হামলার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এই কারণেই গুরুতর আহত হওয়া, অসুস্থতা, আত্মগোপনে থাকার গুঞ্জনে এক রহস্য পুরুষে পরিণত হয়েছেন তিনি। কি আছে ওই ভিডিওতে? এর মাধ্যমে কি মোস্তফা খামেনির অস্তিত্বের প্রমাণ দিল তেহরান? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চলা তীব্র জল্পনা কল্পনার মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। নতুন ওই ভিডিওতে তাকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। সেখানে তাকে সুস্থ ও স্বাভাবিকই দেখা যাচ্ছে। যদিও ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ভিডিওটি প্রকাশের আগে ইসরায়েলি কয়েকটি সংবাদ মাধ্যম এবং ইরান বিষয়ক বিভিন্ন সূত্রে দাবি করা হয় মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি তার অবস্থা সংকটজনক বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়েও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের আলোচনা চলছে বলে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়। সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে জনসমক্ষে নেই মোস্তফা খামেনি। প্রকাশ্যে উপস্থিতির বদলে লিখিত বক্তব্য ও বার্তার মাধ্যমে রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। এ প্রেক্ষাপটে তার শারীরিক অবস্থা নিয়ে নানান প্রশ্ন উঠছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ফেব্রুয়ারির হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত। কেউ কেউ এমন দাবিও করে যে হামলার পর তাকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় এবং সম্ভাব্য নতুন হামলা এড়াতে তিনি সরাসরি যোগাযোগ সীমিত করেছেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার বার্তা আদান প্রদানে মধ্যস্থতাকারীদের ব্যবহার করা হচ্ছে বলেও খবর এসেছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগকে অত্যন্ত কঠিন বলে উল্লেখ করেছেন। এরই মাঝে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে দাবি করা হয় কিছুদিন আগে পেজেশকিয়ানকে গোপন স্থানে নিয়ে মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। তবে ওই বৈঠকের পরিস্থিতি নিয়েও রহস্য তৈরি হয়। প্রতিবেদনে এমনকি এও দাবি করা হয় প্রেসিডেন্ট নিশ্চিত ছিলেন না তিনি সত্যিই সর্বোচ্চ নেতার সঙ্গেই কথা বলেছেন কিনা। এর আগে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাসের এক প্রতিবেদনে ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলা হয় মোস্তফা খামেনি ইরানের বাইরেও থাকতে পারেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সামরিক হামলার পর ইরানের শীর্ষ নেতৃত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং মোস্তফা কার্যত রাষ্ট্র পরিচালনার সক্ষমতা হারিয়েছেন। তেহরান অবশ্য এসব দাবি নাকচ করে বলছে তার আঘাত গুরুতর ছিল না এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় সিদ্ধান্তে নেতৃত্ব দিচ্ছেন। এসব জল্পনার মাঝেই নতুন ভিডিওটিকে ইরান সরকারের বিশেষ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে সর্বোচ্চ নেতা জীবিত, সুস্থ এবং রাষ্ট্র পরিচালনায় ভালোভাবেই সক্রিয়। তেহরান এটাই প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু ভিডিওটি ধারণের তারিখ প্রকাশ না করা এবং তাকে এখনো জনসমক্ষে না আনার কারণে মোস্তফা খামেনিকে ঘিরে রহস্য ও জল্পনা পুরোপুরি থামছে না। এদিকে চরম ক্ষমতাধর আমেরিকাকে ছাড়াই এবার নিজেদের মধ্যে নিরাপত্তা চুক্তি করল সৌদি, পাকিস্তান ও তুরস্ক। যে দেশগুলো একসময় নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করত তারাই এখন আমেরিকাকে বাদ রেখে নিরাপত্তা চুক্তি করল। এই চুক্তি কি প্রমাণ করে? ইরানের সাথে যুদ্ধে হেরে গেছে আমেরিকা? শেষ হয়ে গেছে কি উপসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য? এর মধ্য দিয়ে কি মধ্যপ্রাচ্যে কবর হলো মার্কিন সাম্রাজ্যবাদের? আরব বিশ্বের অভ্যন্তরীণ অবিশ্বাস কাটিয়ে এই জোট পারবে কি সফল হতে? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
পবিত্র শহর মক্কায় জন্ম নিল আরেকটি নতুন মুসলিম পরাশক্তি জোট। গত 7ই আগস্ট তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তান একসাথে সই করল যৌথ প্রতিরক্ষা চুক্তিতে। এই 3 দেশের মধ্যে পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্র ও যুদ্ধ অভিজ্ঞ সেনাবাহিনী, তুরস্কের রয়েছে আধুনিক ড্রোন প্রযুক্তি, আর সৌদি আরবের আছে টাকার জোর। কাগজে কলমে এই ত্রিদেশীয় সমীকরণ বেশ শক্তিশালী মনে হচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে দেশগুলোর একটির উপর হামলা হলে বাকিরা আসলেই যুদ্ধে জড়াবে কিনা সেটা নিয়ে রয়েছে নানা রকম জটিলতা ও সংশয়ের অবকাশ। ইসরায়েল ইরানের মাঝখানে বসে থাকা এই 3 দেশ সত্যিই কি শক্তিশালী কোনো প্রতিরোধ গড়তে পারবে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ 3টি দেশের চুক্তির পেছনে বড় কারণ হল আমেরিকার উপর থেকে ভরসা কমে যাওয়া। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বুঝিয়ে দিচ্ছেন মিত্র দেশগুলোকে নিজেদের নিরাপত্তা সামলাতে হবে নিজেদেরকেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে অগ্রাধিকার দেবে আমেরিকা। অন্যান্য মার্কিন মিত্র দেশগুলো কতটা গুরুত্ব পাবে সেটা নিয়ে আরও জোরালো হচ্ছে সন্দেহ। এই অনিশ্চয়তা থেকেই সৌদি, তুরস্ক আর পাকিস্তান একে অপরের কাছাকাছি এসেছে। এই 3 দেশই ইসরায়েলকে প্রথম হুমকি হিসেবে দেখে। অবশ্য অনেক বিশ্লেষকের ধারণা ইরানের সঙ্গে আঙ্কারা, রিয়াদ ও ইসলামাবাদের সম্পর্ক অনেকটাই মিশ্র স্বার্থের। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এর মধ্যেই একটি সুন্নি অক্ষ বা সুন্নি মতের জোট গড়ে ওঠার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে তার এমন মন্তব্য ত্রিদেশীয় এই জোটকে আরও শক্তিশালী আচরণ করতে উস্কানি দিতে পারে, আর তেমন কিছু হলে আসলে লাভবান হবে ইরান। ইসরায়েল আমেরিকা যত বেশি চাপে থাকবে, ইরানের জন্য শক্তি প্রদর্শনের মাঠ ততটাই খোলা থাকবে। এমনকি সরাসরি জোটে না থেকেও তেহরান পাবে মধ্যপ্রাচ্যে এককভাবে ছড়ি ঘোরানোর সুযোগ। মিশর, কাতার, সিরিয়া বা আরব আমিরাত ভবিষ্যতে মক্কা ডিফেন্স জোটে যোগ দেবে কিনা সেটা এখনো অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের এসব দেশের প্রত্যেকের নিজ নিজ স্বার্থ আর সীমাবদ্ধতা আছে। এই অঞ্চলের ভূরাজনৈতিক ইতিহাস বলে এখানে খুব সহজেই জোট গড়ে ওঠে, আবার ভেঙেও যায়। আসল পরীক্ষা হবে তখনই যখন সত্যিকারের যুদ্ধ পরিস্থিতি আসবে। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে হলে তখন বোঝা যাবে সৌদি, তুরস্ক, পাকিস্তান একে অপরের জন্য সত্যিই লড়বে কিনা। মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্ট তৈরির আনুষ্ঠানিকতার জেরে আবারও সামনে আসছে আরব লীগের কর্মকাণ্ডের ইতিহাস। মুসলিম বিশ্বের প্রতিটি সংকটে এই লীগ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় থেকে গেছে। দশকের পর দশক ধরে একে অপরের প্রতি গভীর অবিশ্বাসের কারণে মুসলিম বিশ্বে ন্যাটোর মতো শক্তিশালী সামরিক কোনো জোট আজও গড়ে ওঠেনি। তবে মক্কা চুক্তিও যদি এই পুরনো বৃত্ত ভাঙতে না পারে, তাহলে এটাও হয়তো ইতিহাসের পাতায় আরেকটা ব্যর্থ জোট হয়েই থেকে যাবে। রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবেলায় এবার ভিন্ন কৌশলে খেলতে নেমেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়াকে রুশ প্রভাব বলয় থেকে মুক্ত করতে বেলগ্রেড সফরে গেছেন তিনি। প্রস্তাব দিয়েছেন বেলগ্রেডের সাথে কিয়েভের দ্বিপক্ষীয় নিরাপত্তা আর অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার। প্রেসিডেন্ট জেলেনস্কির টোপ গিলবে কি সার্বিয়া? সফল হবে কি নিকটবর্তী মিত্রদের সাথে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যে সার্বিয়াকে রাশিয়ার বিশ্বস্ত মিত্র হিসেবে চিনে আসছে পুরো বিশ্ব, সেই সার্বিয়ার মাটিতেই পা রেখে এক অদৃশ্য ভূরাজনৈতিক কম্পন ছড়িয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়াকে কূটনৈতিকভাবে ঘায়েল করতে এবার তাদের বন্ধুরাষ্ট্রকেই নিজেদের শিবিরে টানার দুঃসাহসিক কৌশল নিয়েছে কিয়েভ। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সার্বিয়া সফর করলেন কোনো ইউক্রেনীয় প্রেসিডেন্ট। 8 আগস্ট সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 7 আগস্ট সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের নিকোলা টেসলা বিমানবন্দরে পৌঁছান জেলেনস্কি। সেখানে জ্বালানি মন্ত্রী দুব্রাভোকা জেদোভিচ জেলেনস্কিকে স্বাগত জানান। পরে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সাথে নৈশভোজে অংশ নেন। পরদিন দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ আলোচনায় বসেন দুই দেশের নেতারা। আলোচনায় ইউক্রেন, সার্বিয়া এবং আরও 6টি ইউরোপীয় দেশকে সাথে নিয়ে একটি নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম চালুর প্রস্তাব করা হয়েছে। এর লক্ষ্য হল ইউ এর সমর্থনে অর্থনীতি, লজিস্টিক্স, নিরাপত্তা, পর্যটন এবং ইউক্রেন পুনর্গঠনে যৌথ ভূমিকা রাখা।
দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় নিতে একটি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি ও আইনি কাজ চূড়ান্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে। আলোচনা শেষে প্রেসিডেন্ট ভুচিচ ও প্রেসিডেন্ট জেলেনস্কির যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সীমান্ত অখণ্ডতার বিষয়ে স্পষ্ট অবস্থানের কথা জানান সার্বিয়ার প্রেসিডেন্ট। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য তাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই। এ যুদ্ধে অর্থায়নের জন্য রাশিয়ার কাছে যে ধরনের তহবিল আছে, ইউক্রেনের কাছে তা নেই। ইউরোপের অন্যান্য দেশের অর্থায়নের কল্যাণে আমাদের যা প্রয়োজন তা আছে, কিন্তু ইউক্রেনের জন্য বিশেষভাবে অতিরিক্ত তহবিল প্রয়োজন। আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কের বিষয়ে আলোচনা করছি। সার্বিয়ার ইইউতে যোগদানের প্রক্রিয়াটি যদি আরও গতিশীল হয় তবে আমরা আনন্দিত হব। পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে ইউরোপের প্রতিটি দেশের উচিত একে অপরের সাথে যতটা সম্ভব কার্যকরভাবে কাজ করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইউরোপের প্রতিটি দেশ ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে একটি স্পষ্ট বার্তা পায় যে তাদেরকে ইউরোপের প্রয়োজন রয়েছে। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জেলেনস্কির এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল সার্বিয়াকে রাশিয়ার প্রভাব বলয় থেকে দূরে নিয়ে আসা, যার মাধ্যমে বেলগ্রেডের সঙ্গে কিয়েভের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করা হচ্ছে। রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো বিপর্যস্ত। সার্বিয়া এই সফরে ইউক্রেনকে চিকিৎসা সামগ্রীর পাশাপাশি বিদ্যুৎ খাতের জরুরি সরঞ্জাম দেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। যুদ্ধের এই সংকটময় মুহূর্তে সার্বিয়ার মতো দেশের কাছ থেকে এ ধরনের লজিস্টিক সাপোর্ট পাওয়া ইউক্রেনের জন্য বড় স্বস্তি। বলকান অঞ্চলে সার্বিয়াকে রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত ও অন্ধ সমর্থক হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধ শুরুর পর যেখানে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেখানে সার্বিয়া মস্কোর সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ফলে সেই বেলগ্রেডের মাটিতে পুতিনের ঘোর বিরোধী জেলেনস্কির উষ্ণ অভ্যর্থনা পাওয়া মস্কোর জন্য চরম অস্বস্তির। এবার শুধু মধ্যপ্রাচ্যের জমিতে নয়, পানিতেও নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও রাজত্ব প্রতিষ্ঠার পথে মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরান। তাদের বুদ্ধি আর কৌশলের কাছে চরমভাবে ঘায়েল হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। নতুন কোনো প্রযুক্তি নয়, এবার আদিকালের বিমান আর কৌশল ব্যবহার করে ঝাঁঝরা করে দিল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি। সেই সাথে সাফ জানিয়ে দিয়েছে, হরমুজে জাহাজ চালাতে হলে মানতে হবে ইরানের সব শর্ত। এমন অবস্থায় সম্মান নিয়ে ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে আমেরিকা, দাবি করলেন খোদ মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ইরান কি দেবে আমেরিকাকে হার স্বীকার না করে পালানোর পথ? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। শেষ পর্যন্ত ট্রাম্পের হুমকি সত্যি হলো। আদি যুগে ফিরল ইরান, আর আদিকালের সেই অস্ত্র দিয়েই আমেরিকাকে মরণ কামড় দিল ইরান। 70-এর দশকের পুরনো সেকেলে বিমান আর হাতে এক টুকরো কাগজের মানচিত্র নিয়ে এবার মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরান ধরাশয়ী করল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকাকে। কিভাবে সম্ভব? কিভাবে আদিকালের বিমান আর কৌশল ব্যবহার করে রীতিমতো বোকা বানালো আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তিকে, ঝাঁঝরা করে দিল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো? কিভাবে জমি পানি এবার সবখানেই একছত্র নিয়ন্ত্রণ ও রাজত্ব প্রতিষ্ঠার পথে ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরানের তীক্ষ্ণ বুদ্ধি আর কৌশলের কাছেই আবারও হারল আমেরিকা। তারা বলছেন, এই যুদ্ধে এবার আধুনিক কোনো ক্ষেপণাস্ত্র আর ড্রোন নয়, 70-এর দশকের পুরনো সেকেলের রুশ যুদ্ধবিমান দিয়ে মার্কিন ঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে ইরানের বিমান বাহিনী। ধ্বংস হয়ে যায় আমেরিকার কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম আর বিমানবহর। অথচ ইরানের বিমান আসার খবর টেরই পায়নি আমেরিকা, যেমনটা ঘটেছে গেল 2 মার্চ। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আর অস্ত্র সজ্জিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। এই ঘাঁটির নিরাপত্তায় রয়েছে প্যাট্রিয়ট মিসাইল, থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সর্বাধুনিক রাডার সিস্টেম। আর এত সব নামিদামি প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়েই সফলভাবে আল উদেইদ আর আল আদিরি মার্কিন ঘাঁটিতে বোমা হামলা চালায় ইরানের বিমান বাহিনী। হামলার সময় বিমান যোগাযোগ ব্যবস্থা ও সব ইলেকট্রিক সিগন্যাল সিস্টেম বন্ধ করে হাতে এক টুকরো কাগজের মানচিত্র নিয়ে ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। এ হামলায় ব্যবহার করা হয় রাশিয়ার 4টি Su-24 যুদ্ধবিমান ও একটি F-5 যুদ্ধবিমান। জিপিএস আর রেডিও সিগন্যাল বন্ধ রেখে সমুদ্র থেকে কম উচ্চতায় উড়ে
রাডার ফাঁকি দেয় ইরানের বাহিনী। শুধু স্থলেই নয়, ইরানের সাথে জলেও হরমুজ প্রণালীতে দর কষাকষি করেও বিপাকে আমেরিকা। ওমানের সাথে হরমুজ প্রণালীতে নতুন করে একটি খসড়া কাঠামো চূড়ান্ত করেছে ইরানের প্রতিনিধিরা। জুড়ে দিয়েছে কঠিন সব শর্ত। মেনে নিতে হবে ইরানের সব শর্ত, তুলে নিতে হবে ইরানের বন্দর থেকে নৌ অবরোধ, হরমুজ পার করতে দিতে হবে টোল এবং ইরানের নির্ধারিত রুট মেনে না চললে গুনতে হবে জরিমানা। অন্যদিকে আমেরিকার দাবি, ইরান হরমুজ নিয়ে চুক্তি করলেই ইরানের বন্দর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হবে। তবে ইরান বরাবরই বলছে যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরবে না হরমুজ। ফলে ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া হরমুজ খোলার আর কোনো পথ নেই আমেরিকার কাছে। এমন অবস্থায় পরাজয় ঠেকাতে সম্মান নিয়ে এই যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ডেন কেইন জানান, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে তিনি আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। ইরানে হামলা চালাতে পর্যাপ্ত অস্ত্র আর বিমান বাহিনীর রসদ ফুরিয়ে আসায় এই যুদ্ধ থেকে বের হতে বিকল্প পথ খুঁজতে মরিয়া মার্কিনিরা।